আচ্ছা, দিদি নাম্বার ওয়ানে চান্স পেতে গেলে টাকা দিতে হয়? বিয়ে হলো, শ্বশুরবাড়িতেও ঠাঁই পেলাম না। ওই 300 টাকা মাটির ঘরে, সেই যে 98 সাল থেকে ভাড়া আছি, আজ 2025 সাল এখনো ভাড়া বাড়িতেই আছি। এটা দিদিদের মঞ্চ, দিদিদের মন খুলে কথা বলার মঞ্চ। আমার খুব ইচ্ছা ছিল নিজে কিছু করার, তো সেখানে ছেলে ছোট, ঘরের সংসার, ওরা বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব হচ্ছিল না। ছেলে 20 বছরের, ছেলে এই সেপ্টেম্বরে এইচএস দেবে। ডেফ অ্যান্ড ডাম আমার ছেলে, কথা বলতে পারে না। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে আবার নতুন করে স্বপ্ন দেখে তারা। বছরের পর বছর ধরে একই কাজ করে যাচ্ছ, কখনো বোর লাগে না? বাবা তো শুয়ে আছে, বাবা তো লাস্ট কথা বলে গেছিল, কাজ করিস, ভালো কাজ কর। তুমি কাজ করেছি। আমি চাকরি ছেড়ে এসেছি, 72 টাকা না 74 টাকা ট্যাক্সি ভাড়া লেগেছে। আমি একদিন টিভিতে মুখ দেখাবো, তারপর তোমরা আমাকে বাদ দিয়ে দাও। রাজনীতি ছাড়া বা কমেডি ছাড়া হয় না। মানে আমি যখন পারফর্ম করেছিলাম, মির্দা বলতো বাংলা টেলিভিশনে এই প্রথম সাবালক হচ্ছে এই শুভদীপের জন্য, আমাকে নাম দিয়েছিল বুলাদা। কমেডি করার পরিসরটা কি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে? একদমই। তোমার কি মনে হচ্ছে মানুষজনের মধ্যে থেকে হিউমারটা চলে যাচ্ছে? টনিকে তোমরা পরান্দাকে এই বয়সে পাহাড় চড়িয়েছো, পরান্দাকে দিয়ে রিভার রাফটিং করিয়েছো, যা খুশি তাই করিয়েছো। কনভিন্স করলে কি করে? রিভার রাফটিংটা করালে কি? পুরোটা কিন্তু ওয়ান টেক লাইভ লাইভ পরান্দা ওটা করেছে, ওই এক্সপ্রেশন পুরোটাই রিয়েল। উঠে তোমাদের কি বললো? একটা ইমোশনাল সিন মিঠুনদার তো পড়েছি, দেখি দাদা চুপ করে বসে রয়েছে, আমি দেখি দাদা কাঁদছে। আমাকে পুরো এরকম জড়িয়ে ধরলো, বুকে টেনে নিল, বলে কি লিখেছিস ভাই? তারপরে মুড চেঞ্জ বলে বলছে, বাটা কটা প্রেম করেছিস জীবনে বল? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আপনাদের সকলের মনেই নানান ধরনের প্রশ্ন আছে, বিশেষত যারা আমাদের মহিলা দর্শক, তারা আমাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় দেখা হলে বিভিন্ন রকম প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলোর যিনি সঠিক উত্তর দিতে পারবেন, সেই রকম একজন অতিথিকে আজকে আমি ধরে আনতে সক্ষম হয়েছি। তার একই অঙ্গে নানান রূপ। তিনি লেখেন, তিনি পরিচালনা করেন, তিনি একসময় অসাধারণ পারফর্ম করতেন এবং আমি জানি তিনি বেশ ভালো অভিনয় করেন। তবে সবচেয়ে বেশি তার দুটো গুণ আমাকে টানে, একটা তার রসবোধ আর দ্বিতীয়টা তার মাটির কাছাকাছি থাকার ক্ষমতা। আজকে আমাদের অতিথি দিদি নাম্বার ওয়ানের পর্ব পরিচালক শুভদীপ দাস। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। এতদিন দেখা হয়েছে, তুমি পর্দায় ছিলে, আমি পর্দার পিছনে এতদিন দুজনে সামনাসামনি। এতদিন অর্ডার শুনেছি সৌরভ ডান দিকে যাও, বাঁ দিকে যাও, দিকে যাও। আজকে আমি বলতে পারবো শুভদীপ দা ডান দিকে যাও, বাঁ দিকে যাও। এটার জন্য আরো তোমাকে ডেকে আনা। না, আমি এটা খুব বাজে একটা, খুব মানে কন্ট্রোভার্সিয়াল কথা বলে, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, খুব চাপের এটা। এখন কোনো দিকে না যাওয়াই ভালো, কোনো দিকে না যাওয়াই ভালো। শুভদীপ দা, দিদি নাম্বার ওয়ান কত বছর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছো? না, অ্যাসোসিয়েট হিসাবে আমি যখন দিদি নাম্বার ওয়ানে 2015 সালে ঢুকি, তখন আমি অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে ঢুকেছিলাম। আমি দিদি নাম্বার ওয়ানের পর্ব পরিচালক, মানে এপিসোড ডিরেক্টর অভিজিৎ সেন, মানে আমাদের অভিজিৎ দা। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানে কন্টেন্ট লিখতে হয়? হ্যাঁ, ডেফিনেটলি কন্টেন্ট লিখতে হয়। বলতে আমি দিদির কথা বলছি না, দিদি যে প্রশ্নগুলো করছে সেগুলো বলছি না, যেগুলো প্রশ্ন হয়, ধরো ফোর্থ রাউন্ডে যে প্রশ্নগুলো হয়, ধাঁধা হয়, শব্দছক হয়, এত মানে নানা ধরনের প্রশ্ন হয়, মজার প্রশ্ন হয়, সেগুলো তো ডেফিনেটলি করতে হয় ওগুলো। আচ্ছা, দিদি নাম্বার ওয়ানে চান্স পেতে গেলে টাকা দিতে হয়? এটা একদমই বাজে কথা। কেন টাকা দিতে হবে? এটা দিদিদের মঞ্চ, দিদিদের মন খুলে কথা বলার মঞ্চ, প্রপার অডিশন হয়, সেইভাবেই সুযোগ হয়। আর যারা, এবং হ্যাঁ, এটা এখন মানে আমরাও নিজেরাও এটা ফেস করেছি, কারণ কিছু মানুষ আছে, আমি জানি না কেন তাদেরকে প্রশাসন বা ধরতে পারে না বা কি করতে পারে আমি জানি না, আমরা নিজেরা তাদেরকে ফোন করেছি, তারা সমস্ত কিছুই জানে এবং তারা দিদি নাম্বার ওয়ানের একটা সাইডে অডিশনও নেয়। এটা বহুবার আমরা ফেস করেছি, তাদেরকে আমরা কন্ট্যাক্টও করেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা তারপরেও চালিয়ে যাচ্ছে। এবং আমরা এরকমও হয়েছে, আমি তোমাকে বলি, আমরা শুটিং করছি এবং তারা জানে, মানে তারা এতটাই মানে পুরোটা পেপার ওয়ার্ক করে জানে যে এই দিন শুটিং হবে। হ্যাঁ, তারা টাকা অলরেডি নিয়েছে, আমরা এই গল্পগুলো শোনা, টাকা নিয়ে সেই দিদিদের পাঠিয়েও দিয়েছে, কিন্তু পুরোটাই ফ্রড। পুরোটা ফ্রড? পুরোটা ফ্রড। তুমি জানো, আমার কাছে একটা ভয়েস নোট এসেছিল,
সেই ভয়েস নোট আমাকে একজন ছাত্রী পাঠিয়েছিলেন, আচ্ছা তার কাছে যোগাযোগ করেছিল এবং তাকে বলেছিল তে সার্টেন XYZ অ্যামাউন্টের টাকা দিলে দিদি নাম্বার হ্যাঁ, ওয়ানে আমি তো চান্স তোমাকে পাওয়া যায়। বলছি এটা এখনো বহু দিদির কাছে আসে যারা আমাদের সাথে সরাসরি যারা কানেকশন আছে, ধরো নাম্বারটা আমাদের পেয়েছে, যারা সত্যিকারের জিয়ের হয়ে কাজ করে, তাদের কাছে ক্লারিফিকেশন চেয়েছে যে এটা কি ঠিক। আমরা তখন তাদেরকে প্রপার গাইড করেছি যে না, এটা একদমই ভুল। কারণ আমাদের সামনে আমি নিজে চোখে দেখেছি যে সেই মহিলারা 7,000, 10,000, 15,000 টাকা দিয়ে সরাসরি যেই শুটিং ফ্লোরে চলে এসছে, এই তো দেখুন আমাদের বলেছে কল টাইম দিয়েছে। আরে দিদি নাম্বার ওয়ানে তোমরা কি মানে কোন মানুষ চান্স পায়? অনেকে চান্স পায় না, অনেকে এমন আছে দেখতে শুনতে ভালো না, না, কিন্তু চান্স পেল না। হতেই পারে। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 9 কোটি 10 কোটি মানুষ, সবাই তো দিদি নাম্বার ওয়ান খেলবে না। হ্যাঁ, এত তো এপিসোড হয়নি, সুতরাং যে কোনো কিছুর একটা প্রসেস থাকে ঝাড়াই বাছাই করার, তাই না? সেই জন্য আমাদের একটা প্রপার অডিশন হয়। সেই অডিশনে তোমরা কি দেখো? অডিশনে আমরা দেখি, ধরো আজকে তুমি আমাকে এখানে ডেকেছো, ঠিক আছে, আমার ওয়াইফকে তো ডাকতে পারতে, কেন ডাকোনি? আমার মেয়েকে তো ডাকতে পারতে, কেন ডাকোনি? হয়তো আমি কিছুটা কোয়ালিটি আমার আছে, 0 কন্টেন্ট কিছু আছে বলেই তুমি আমাকে আজকে ডেকেছো। মানে তাদের স্টোরি থাকাটা বা কোনো ডেফিনেটলি স্টোরি, দেখো স্টোরি তার মানে এই নয় যে এসে হাউ হাউ করে জীবনের কষ্টের কথা বলবে, সেটাও নয়। ইন্সপায়ারিং স্টোরি যাকে দেখে বাকি দিদিরা, সাধারণ মানুষ, দেখো আজকে আমার মা, তার 80 বছর বয়স, সেই মা দিদি নাম্বার ওয়ান ওই 4:30টার সময় চালিয়ে দেখছে, তার ভালো লাগছে তার গল্পগুলো, কারণ সেই মা খাট থেকে নামতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু যখন সে দেখছে, এই রিসেন্ট একটা, মানে আমি ওই চেয়ারে বসে আমার চোখ দিয়ে, আমি ভীষণ ইমোশনাল ছেলে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে বিভিন্ন ঘটনা শুনে। রিসেন্ট একটা এপিসোড শ্যুট করেছি, একটা আমেরিকায় থাকে একজন ভদ্রমহিলা, তার প্রায় 80 বছর না 81 বছর বয়স, সে এখনো ড্রাইভ করে, সে এখনো বাড়ির সমস্ত কাজ সে নিজে করে। হ্যাঁ, আমি তার মানে কি, তাকে দেখে আমার মা তো ভাবছে যে আমি কেন পারি না, দেখি না একটু চেষ্টা করে, মানে আমাকে বাবি বলে ডাকে, বাবির হাত ধরে দুপা হাঁটি। এটাই হচ্ছে দিদি নাম্বার ওয়ানের এসেন্স, মানে ইন্সপায়ারিং স্টোরি, যাতে দেখে বাংলার দিদিরা নিজেদেরকে কিছু করে। দেখো তুমি এখনই তুমি দেখবে, আজ থেকে 10 বছর আগে ভাবো, বাংলার দিদিরা বা মায়েরা, বোনেরা হাউসওয়াইফ ছিল, তারা কি করতো, সংসারে রান্না বান্না করতো, হাজবেন্ড এলে তাদের গরম চা দিয়ে দিত, মানে পুরোপুরি পারিবারিক একটা বাড়িটাই সব। এখনকার সেটা নয়, 10 বছরে অনেকটা পথ পেরিয়ে গেছে। দিদি নাম্বার ওয়ান 14 বছর প্রায় চলছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে একটা বাংলার দিদিদের অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তুমি নিজেও দেখেছো, ঠিক আছে, যে তারা এখন নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু কাজ করতে চায়। কারণ এটা খুব, মানে আজকে ধরো একটা শিক্ষিত আমার ওয়াইফ, আমি যদি আমার ওয়াইফের কষ্টটা বুঝি, আজকে আমার ওয়াইফ হাউস ওয়াইফ, হোম মেকার এখন বল, তো সে মেয়েকে মানুষ করছে, সংসার সামলাচ্ছে, আমি সংসারের কিচ্ছুটি করি না, পুরোটা ও সামলাচ্ছে। কিন্তু যখন ওর নিজের কোনো কিছু চাহিদা থাকবে, সে কিন্তু আমার কাছে টাকা চাইছে, আমি দিচ্ছি, ভালোবেসে দিচ্ছি, কিন্তু ওর তো কখনো মনে হতে পারে যে এই টাকাটা আমি যদি রোজগার করতে পারতাম, আমি আমার মতো করে করতাম, আমি আমার বরের কাছে কেন চাইছি? কারণ ও তো শিক্ষিত মহিলা, ও প্রপার সময়ে ভাবেনি এই জিনিসগুলো। তো এখনকার মেয়েরা, এখনকার বাংলার মা বোনেরা, দিদিরা ভাবছে বাড়িতে বসেও তো কিছু কাজ করা যায়। এই জন্যই মানে সেই সমস্ত স্টোরি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে, ধরো স্টোরিও নেই, আমি একটা কথা বলছি, তার মানে কি হোম মেকাররা খেলবে না? ডেফিনেটলি খেলবে। কেন খেলবে? তার কারণ হচ্ছে, আমরা সবসময় বলি যে ওফ, শুটিং করে 14 ঘন্টা কাজ করে আর পারছি না, আমরা গিয়ে কিন্তু বাড়িতে প্রপার টাইমে চাটা পাই, ভাতটা পাই। যার কাছে পাই সেই মা বোন দিদিরা, তারা কিন্তু 22 ঘন্টাও কাজ করতে পারে, তাদের কোনো স্যালারি নেই, তাদের কাজটা কিন্তু আমাদের কাজের থেকে অনেক বড়। তাহলে কি তাদের স্টোরিটা কি ইন্সপায়ারিং নয়? তাদের স্টোরিটা সব থেকে বেশি ইন্সপায়ারিং, যারা বাড়িটাকে সামলাচ্ছে। সুতরাং আমাদের দিদি নাম্বার ওয়ানের মঞ্চে সবার জন্য খোলা, কিন্তু হ্যাঁ, ক্রাইটেরিয়া তো থাকবেই। ধরো আজকে এমন দিদি যাদের গল্প দারুণ গল্প, কিন্তু সে প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে পারছে না, ঠিক আছে, তারাও খেলে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে তুমি ধরো যখন এই প্রফেশনে এসছো, তোমার একটা
পিরিয়ড ছিল, নিজেকে তৈরি করার পিরিয়ড ছিল। হুম, হুম, তো অডিশন দেওয়া মানেই তো আমি চান্স পেয়ে যাওয়া নয়, একটা তো ঝাড়াই বাছে, তাহলে তো ইন্ডিয়ান ক্রিকেট টিমে সবাই খেলবে। হুম, আর সেকেন্ড হচ্ছে শর্টকাটে কোনোদিন সাফল্য আসে না। এই যে যারা টাকা দিয়ে, তুমি যেই প্রশ্নটা শুরু করলে, এই যে ধরো যে টাকা দিচ্ছে, হুম, ও শর্টকাট প্রসেসটা দিচ্ছে, শর্টকাট প্রসেসে কোনোদিন সাফল্য আসে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি 19 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কি কাঠখড় পুড়িয়ে কি মাথার গাম পায়ে ফেলেছি সেটা আমি জানি আর কি। আর কোথা থেকে জিরো থেকে শুরু করে আজকে 0.1-এ এসেছি সেটা আমি জানি। সুতরাং প্রত্যেকে সেই প্রসেসিং এর মধ্যে দিয়ে যেতে হবে, হুম, হুম, তাই না? শর্টকাটে কিছু হয় না, হুম। আর টাকা দিয়ে দিদি নাম্বার ওয়ানে কিছু হয় না। প্রত্যেক দিন এই যে শুটিং করতে যাও এত দিন ধরে, বছরের পর বছর ধরে একই কাজ করে যাচ্ছ, তখন কখনো বোর লাগে না যে আমার একটা মুহূর্ত বোর লাগে না। তার কারণ হচ্ছে আমরা যে ধরনের কাজ করি, বা আমরা যে ধরনের, আমি বলছি না শুটিং রিলেটেড, সবাই যে ধরনের কাজ করে, যারা পারফর্মার, তাদের প্রত্যেক দিন চ্যালেঞ্জ, প্রত্যেক দিন নিজেকে প্রুভ করা। কারণ আজকে তুমি যদি সৌরভ ক্যামেরার সামনে 10টা এনজি দাও, হুম, সবাই জানবে সৌরভের রিপ্লেসমেন্ট আরেকজন আছে, ওই হড়কে যাবে। হয়ে যাবে। সত্যজিৎ রায় একদম। বলেছিলেন। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত আমাদের প্রমাণ করতে হয়, প্রত্যেকটা মুহূর্ত আমাদের বেস্ট দিতে হয়। সেই জন্য আজকে আমি ধরো আমার মানে আমি যেভাবে মানে নিজেকে তৈরি করি, আজকে আমার মানে আমি আগে বলতো সবাই মিরাক্কেলের ছেলে, এখন আমি দিদি নাম্বার ওয়ানের মানে লোক। আমার 51 বছর বয়স হতে চললো, তাও আমি 30 বছর 24 বছরের ছেলে মেয়েদের সাথে পাল্লা দিয়ে দৌড়াই। হ্যাঁ, এবং এটা আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেহেতু পিসিআর রুমে তোমাদের প্রশ্রয়ে আমাদের অ্যাক্সেস আছে, আমরা ফ্রিলি ঢুকে পড়তে পারি, আড্ডা মারতে পারি, বন্ধুত্বপূর্ণ কারণ সম্পর্ক। ওখানে বসেও তো কিছু কন্টেন্ট আমরা তৈরি করি। হ্যাঁ, সেখানে আমি দেখেছি তুমি অলমোস্ট মানে পুরুষ দশভুজার মতো আর কি। এক হাতে তোমার কোলের ওপর বা সামনেটায় রাখা আছে অনেকগুলো ক্যামেরার কন্ট্রোল, কখন কোন শট যাবে সেটা তোমার আঙুল চলছে, তার সঙ্গে তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, তার সঙ্গে তুমি আর্ট ডিরেক্টরকে বলছো, তার সঙ্গে আমি ডামসারাট করলে বা আমি হেডফোন রাউন্ড হলে সেটাও তুমি কন্ট্রিবিউট করছো। প্রত্যেকটারই আলাদা আলাদা মানুষ আছে, কিন্তু যেহেতু তুমি এই মুহূর্তে অলমোস্ট ক্যাপ্টেন অফ দ্য টিম হিসেবে কাজ করো, ফলে তোমার উপর প্রচণ্ড কাজের প্রেশার থাকে, ফলে সেখানে বোধহয় ল্যাগ করার খুব একটা জায়গাও নেই। আর ওই হড়কে যাওয়ার চিন্তাটা তো সারাক্ষণই আমাদের থাকে। ডেফিনেটলি মানে দিদি নাম্বার ওয়ানের যে ডিরেক্টর অভিজিৎ দা, যার সাথে আমি ছবিতে একসাথে কাজ করি, অভিজিৎ দা, আমি যখন দিদি নাম্বার ওয়ানে ঢুকি, তোমাকে বললাম আমি কন্টেন্ট রাইটার হিসেবে ঢুকেছিলাম, 1.5 বছর পর থেকে আমি অ্যাজ এ ডিরেক্টর কাজ করছি, প্রায় 7-8 বছর হয়ে গেল আমি দিদি নাম্বার ওয়ানের ডিরেকশন দিচ্ছি। আরও একটা কারণে জানো তো, আমার ওই ব্যাপারটা আসে না যে যে ভীষণ বোরিং, তুমি যেরকম বললে লাগে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা গল্প যখন আসে না, প্রত্যেকটা গল্প তো আমি শুনছি, আমি তো রিলেট করছি, আমার মাকে রিলেট করছি, আমার পাশের বাড়ির দিদিকে রিলেট করছি। তো প্রত্যেকটা গল্প আমি প্রত্যেক দিন শুনি, কারণ আমাকে শুনতে হবে অ্যাজ এ, তুমি বললে যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমাকে শুনতে হবে, আমাকে পুরোটা কন্টেন্টটা বার করতে হবে, পুরোটা চালাতে হবে। তো প্রত্যেকটা গল্প আমাকে প্রত্যেকটা মুহূর্তে শুনতে হয়, এবং প্রত্যেকটা গল্প শুনে না আমি নিজে ইনভলভ হয়ে যাই প্রত্যেকটা গল্পের সাথে, এবং আমি বুঝি যে এরা মানে আমিও তো এক সময়, হ্যাঁ আমার ফ্যামিলিতেও আমি এরকম স্ট্রাগল দেখেছি, আমার ফ্যামিলিতেও এরকম লড়াই দেখেছি। সুতরাং এটাই তো এসেন্স, এটাই তো দিদিদের জয়গান, যেখানে যারা লড়াই করে আজকে মাথা তুলে বাঁচছে। তো এই জন্য না আমার এক মুহূর্ত কোনো কিছু আমি চোখ সরাতে পারি না, এবং বিশ্বাস করো আমি তোমাকে বলছি, আমাকে বহুবার আমার যারা কালিগ আছে তারা দেখেছে আমি ওইখানে বসে কাঁদছি, আমি তারপরেও কাপা কাপা হাতে মাইক নিয়ে অ্যাকশন বলছি, কিন্তু তখন আমার চোখ দিয়ে জল পড়ছে। এবং এটা রিফ্লেক্ট করে কিসে বলো তো, এটা মানে তুমি জানো যারা ডিরেক্ট করে বা যারা স্টোরি টেলার, তুমি যখন এডিট টেবিলে আসছো, তুমি তো ভাবছো যে গল্পটাকে কিভাবে সাজাবে, ঠিক কি? মানে দেখো আজকে যারা কোনোদিন ক্যামেরা ফেস করেনি, তারা এসে তাদের মনের কথা বলছে, কি বলছে ওরা তো নিজের মতো করে বলছে, এবার সেটাকে সুন্দর করে সাজাতে হবে, সেই ইমোশনটাকে ধরতে হবে, কারণ সেই জন্যই তো সেই দিদি এসছে, তার মনের কথা, তার মনের কথা তো বাড়িতে কেউ জানতে চায়নি, তার হাজবেন্ড জানতে চায়নি যে এই মহিলার কি কষ্ট আছে। ধরো আমি যদি আমার বউকে দিয়ে বলি, আমার ওয়াইফকে দিয়ে বলি, সে অসাধারণ ডান্স করতো, ক্লাস 9-এর পর তার বাবা তাকে
বলেছে আর ডান্স করতে হবে না, তার তো একটা কষ্ট আছে, হুম হুম তাই তো? এখন সেই কষ্টটা সে মেয়েটায় কাকে দিয়ে? তার মেয়েকে দিয়ে, মানে আমার একমাত্র মেয়েকে দিয়ে। সুতরাং প্রত্যেকটা দিদি কিছু না কিছু জিনিস জীবনে ছেড়ে এসছে তার স্বপ্নগুলোকে। ঠিক। দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে আবার নতুন করে স্বপ্ন দেখে তারা, আর আমরা সেই স্বপ্ন দেখে আমিও পরের দিন না ইন্সপায়ার হই যে আমি কিভাবে তাদের স্বপ্নগুলোকে আরো তুলে ধরবো। আমার বলতে গলা কাঁপছে। হ্যাঁ, বুঝতে পারছি। এবং তুমি খুব মানে আমার পরের আমি যে টপিকটায় যেতে চাইছিলাম সেটা তুমি অটোমেটিক্যালি কানেক্ট করে দিলে। তুমি এইটা ছাড়াও তুমি নাচের রিয়েলিটি শো এরও ডিরেক্টর। না না, ডান্স ডান্স বাংলা ডান্স না, সেটা অভিজিৎ দা ডিরেক্ট করে। আমি আগে করতাম, সেটা হচ্ছে আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে থাকতাম, অ্যাসোসিয়েট ডিরেক্টর সেখানে হিসেবে আমি কন্টেন্ট দেখতাম, আগে করতাম, এখন সেটা আর করি না। না, আগে তুমি তার মানে ডান্স রিয়েলিটি শো এরও অ্যাসোসিয়েট হিসেবে কাজ করা তোমার অভিজ্ঞতা আছে। মানে সারেগামা অভিজিৎ দা যেহেতু করে, যেহেতু আমি অভিজিৎ দার টিমেরই টিম মেম্বার, সেহেতু সমস্ত জিএর সমস্ত প্রজেক্টেই আমি থাকি। এবং তুমি বললে তোমার স্ত্রীরও এক সময় নাচ খুব প্যাশনেটলি করার ইচ্ছে ছিল এবং তারপর একটা সময় সেই স্বপ্নটাকে জলাঞ্জলি দিতে হয়েছে। নাচের রিয়েলিটি শোতেও তুমি যা মানে জড়িত, মানে সেখানেও তো একটা অডিশন রাউন্ড হয়, সেখানেও প্রচুর লোকজন আসে। এই যে ধরো হার্ট ব্রেকগুলো, একজন পারফর্মার যে ধরো শুরুতেই অডিশনেই চান্স পেল না, অনেক সময় হয়, ঘটতে পারে, সে আবার দেখা গেছে পরবর্তীকালে ফিরে এসে আবার অডিশন ক্র্যাক করেছে। কিন্তু ধরো বেশ কিছুদিন ভালো পারফরমেন্স চলার পর সে একটা এপিসোডে খারাপ পারফর্ম করলো এবং ছিটকে গেল। সেটা তোমাদের কতটা, যেহেতু তুমি একজন ইমোশনাল মানুষ, তোমার কতটা স্পর্শ করে? মানে সত্যি কথা বলতে, যখনই কোনো এলিমিনেশন হয়, আমি এর মাঝখানে একটা ছোট্ট কথা বলছি, একটা মানে সারেগামার এপিসোড বলছি, সারেগামার এপিসোডে অভিজিৎ দা ডিরেক্ট করছে, আমি পাশে একটা আইএসও, যেটা তুমি বললে আমি একটা আইএসওতে আছি, তার ঠিক 1 সপ্তাহ আগে আমার বাবা চলে যায়, ঠিক আছে? আমি তখন দিদি নাম্বার ওয়ান শ্যুট করছি, লাস্ট মানে সেই যখন বাবা হসপিটালে ভর্তি, তখনও আমি দিদি নাম্বার ওয়ানে শ্যুট করছি। এবং আমি যখন শ্যুট করে হসপিটালে যাই রাত্রি 10:30টার সময়, আমি 4 দিন আগের কথা বলছি, তো হসপিটালে যখন যাই তখন থেকে বাবা কোমায় চলে গেছে। আমি লাস্ট 4 দিন বাবার সাথে কথা বলতে পারিনি। আমি তাও দিদি নাম্বার ওয়ান শ্যুট করেছি, কারণ বাবা মারা কি চায়? ছেলে কাজ করুক, ছোটবেলা থেকে বলছে বড় হতে হবে তোকে, রোজগার করতে হবে, নাম করতে হবে। বাবাদের তো স্বপ্ন এটাই ছেলেদের নিয়ে। তো বাবা তো শুয়ে আছে, বাবা তো লাস্ট কথা বলে গেছিল, কাজ করিস, ভালো কাজ কর। তুমি কাজ করেছি। তুমি বাবার সঙ্গে বেশি ক্লোজ ছিলে না মায়ের সঙ্গে? দুজনের সাথে। হ্যাঁ, যেটা বলছিলাম শারদ, তো যখন সারেগামার শ্যুটটা হচ্ছে, আমার মনে আছে এখন, আমার এই ছোট ছোট জিনিসগুলো না ভীষণ মনে থাকে। শ্যুট হচ্ছে, তো বাবুল দা এসেছিল, বাবুল সুপ্রিয় তার মাকে নিয়ে মোস্ট প্রবাবলি ইমোশনাল একটা কথা বলেছে। কি বলেছিল মনে আছে? মানে আমার ঠিক ওই মনে নেই, সেন্সটা কি, মানে সেই মা। তো আমি একটাও শট মিস করছি না, আমি কাঁদছি। তখন আমার বাবার কথা মনে করছে। 10 মিনিট পর যখন এলো, অভিজিৎ দা পিঠে এসে হাত দিয়ে দাঁড়ালো, ব্যাস এটাই। মানে কি, বাবা মারা চায় ছেলে বড় হোক, কাজ করুক, তো কাজটাই আমাদের সব। রাইট, ভেরি ট্রু। তোমার শুরুটা মিরাক্কেল থেকে? শুরুটা মিরাক্কেল থেকে। তার মানে মিরাক্কেল বেসিক্যালি প্রচুর প্রতিভাবান মানুষের আঁতুর ঘর। মিরাক্কেলে কিভাবে এলে? মিরাক্কেলে খুব ইন্টারেস্টিং। আমি আগে একদম পুরো ডিফারেন্ট, মানে টেলিভিশন কি হয় আমি জানতামই না, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি টেলিভিশন দেখতামই না, খেলা ছাড়া কিছু দেখতামই না। আর আমি খেলা ছাড়া কিচ্ছু খেলা দেখতে, মানে ক্রিকেট খেলা, আর ক্রিকেট খেলা তো তখন দেখতে, মানে ফুটবল মানে আমার ইএসপিএন ইংলিশ প্রিমিয়ার লিগ গুলে খাওয়া ছিল। না, বাংলায় ইস্ট বেঙ্গল না মোহনবাগান? তুমি ইস্ট বেঙ্গল। এই বাবা, আগে জানলে ইন্টারভিউ নিতাম না। হ্যাঁ, ডেফিনেটলি ইস্ট বেঙ্গল। কিন্তু সবথেকে এখানেও ইন্টারেস্টিং ব্যাপার, আমার বাবা ঘটি, মা বাঙাল। এই দেখো, ঠিক আছে? আমার বাবা আর ভাই হচ্ছে পাড় মোহনবাগান।
আমি আর মা হচ্ছি পার ইস্ট বেঙ্গল। পার ইস্ট বেঙ্গল। এবার এখানে কি হতো, আমার ফ্যামিলিটা না মারাত্মক, মানে সবাই দুষ্টু, সবাই মজাদার, ঠিক আছে। মোহনবাগান যেদিন জিততো সেদিন আমি আমার বাবাকে দেখেছি বাজারে গিয়ে যত বাংলা কাগজ আছে আমার শোয়ার টেবিলের পাশে এরকম করে আজকাল, আনন্দবাজার, বর্তমান, গণশক্তি সব সাজিয়ে রেখেছে ওই খেলার পাতাটা খুলে। ইস্ট বেঙ্গলকে 2 গোলে হারালো মোহনবাগান। ঠিক পরের ম্যাচে, তখন তো এইসব আইএসএল কিছু ছিল না, তখন ওই লিগ, ডুরান্ড এইসব ছিল। যেদিন ইস্ট বেঙ্গল জিততো, বাবা যদি 5টা পেপার আনতো, আমি 10টা পেপার আনতাম, হিন্দি সমাচার, হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া, সব এনে বাবার টেবিলের সামনে সাজিয়ে দিতাম। এইরকম আদায় কাজ করে আমাদের কথা বন্ধ হয়ে যেত মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে। মারপিট হতো বাড়িতে। দ্যাটস লাইক আ বেঙ্গলি ফ্যামিলি। এই তো আমাদের বাঙালি, একদম বাঙালি যেটা হয়। তো আমি তখন কম্পিউটার টিচার ছিলাম পান্ডুয়ার একটা সরকারি স্কুলে। সরকারি স্কুলে? হ্যাঁ, সরকারি স্কুলে। তোমার মানে তোমার কি সরকারি চাকরি ছিল? সরকারি চাকরি না, যেটা তোমার কম্পিউটার ডিভিশন, পার্শ্ব শিক্ষক যেরকম হয় সেরকম। তো আমার আর ভালো লাগতো না। খুব পপুলার ছিলাম আমি স্কুলে, এখনো তারা ফেসবুকে কন্ট্যাক্ট করে, স্যাররা খুব ভালোবাসতো আমাকে, মানে বাকি কালিগরা আর কি। স্টুডেন্টদের মধ্যে প্রচন্ড পপুলার ছিলাম, কিন্তু আমার সামাও ভালো লাগতো না। আর আমি না ভীষণ, এক জায়গায় আমাকে বেঁধে রাখা যায় না। আর আমি ছোটবেলা থেকে যেটা, আমি খুব অ্যাডভেঞ্চারাস, আমি ভীষণ, মানে আমার যেটা ভালো লাগছে না তো কালকেই আমাকে সেই জায়গায় বন্ধ করতেই হবে। তো আমি একদিনের নোটিশে কাজটা ছেড়ে দিই। একদিনের নোটিশে আমি বলছি, আমি মা আজকে আর যাবো না, আমার এই কাজটা আর ভালো লাগছে না। বলে তাহলে করবি কি? বলছি দেখি না কি করি, দেখা যাক না কি হয়। দেখা যাক না, চাকরি থেকে ডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট দেখা যাক না কি হয়। কারণ আমি একটা জিনিস মানে আমি জানি যে তুমি পৃথিবীতে এসছো, কি খাবে, কতটুকু খাবে, সব লেখা আছে। তুমি এক মুঠো বেশি খেতে পারবে না, এক মুঠো কম, তোমার থেকে এক মুঠো কেউ কেড়েও নিতে পারবে না, ঠিক আছে? তো চলো হোক। আমি 1 বছর বাড়িতে বসা, কোনো কাজ করিনি, কোনো কাজ করছি না, কি করব। আর এদিকে প্রচুর আড্ডাবাজ, আর আমি প্রচন্ড পাহাড়ে আর জঙ্গলে ট্রেকিং করতাম ছোটবেলা থেকে। আমি র্যান্ডাম বেরিয়ে পড়তাম, নিজে একটা রুকস্যাক নিয়ে, নিজে একটা শেল্টার নিয়ে, একা একা জঙ্গলে ঘুরে বেড়াতাম। এইরকম লাইফ আমার ছোটবেলা থেকে, ক্লাস 9 থেকে। তো আমি প্রচুর জঙ্গলে ঘুরলাম, পাহাড়ে ঘুরলাম। একদিন, আর আমি যেহেতু খুব বন্ধু সার্কেলটা অনেক ছিল, কিন্তু লিমিটেড, কিন্তু মানে সেখানে আমি দারুণ কথা বলতাম। সবাই বলতো নাকি শুভদীপ দারুণ কথা বলে। তো একদিন আমারই ফ্যামিলি মেম্বাররা সবাই বললো, তখন মিরাক্কেল 1, আচ্ছা, আমি জানতামও না। একদিন আমাকে ধরে বললো, দেখ মিরাক্কেল 1 বলে একটা, মিরাক্কেল বলে একটা দারুণ প্রোগ্রাম হচ্ছে। আমি একদিন বসে দেখলাম, আমি বললাম বাবা এ তো যোগ বলছে। হ্যাঁ, তো আমার তখন সবাই বললো যে তুই একবার গিয়ে ট্রাই কর না। তো আমি জানি না কিভাবে আমার ভাইয়ের, আমার তখন বিয়ে হয়নি, আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে। ভাইয়ের বউ ফর্ম ফিল আপ করে দিল অনলাইনে। আমি ওসব অনলাইন টনলাইন বুঝিও না, ফর্ম ফিল আপ করে দিল। তো আমি অডিশনে গেলাম, বললো যোগ বলো। বললাম আমি তো যোগ বলতে পারি না। মনে আছে কি যোগ বলেছিল? না, আমি যোগ বলিনি। বলনি? হ্যাঁ, বলছে আমি তো যোগ বলতে পারি না। বলছে তাহলে কিছু বলো। বলছি ঠিক আছে, বলে তোমার মনে আছে? ডেফিনেটলি মনেই থাকবে সবার। সেই সময় খুব সাড়া পড়ে গেছিলো একটা 4টে লাইন, যে বলছে, আমি বললাম যে দেখো বাঙালিরা না ভীষণ, মানে যেটা বলছে আর যেটা ভাবছে দুটোর মধ্যে কন্ট্রাডিকশন আছে বাঙালিদের মধ্যে। যে কীরকম? যে দেখো এখন তো এইডসের বিরুদ্ধে বিরাট লড়াই চলছে সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষ তার সাথে তাল মিলিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারও পিছিয়ে নেই, তাল মিলিয়েছে। কিন্তু ক্যাপশনটা যেটা দিয়েছে দেখো মানে কন্ট্রাডিকশন। বলছে কেন, কীরকম? বলছে এইডসের বিরুদ্ধে লড়াই, এইডসের বিরুদ্ধে লড়াই। তারপরেই বলছে বুলাদির সাথে সবাই। আমাকে থামিয়ে দিয়েছে, বলছে এগুলো বলবে তুমি? বলছি কেন নয়, আমি কি খারাপ বলেছি? তুমি বলো আমি কি খারাপ বলেছি। বলছে তুমি বাইরে যাও, আরো 10 মিনিট টাইম নাও, আর যদি কিছু বলার থাকে এসে বলে যাও, তুমি এসে বলে যাও। তারপর আমি এসেছি। বলছি আর কিছু ভেবেছো? আমি বলছি হ্যাঁ। বলছে কি? বলছি ভারতবর্ষের সব থেকে নির্লজ্জতম ব্যক্তিকে জানো? বলছে কে? আমি বলছি রতন টাটা, 65 বছর বয়সে ন্যানো বার করেছে। তারা না
বলছে, ভাবছে কে এসছে, কেন এসছে। তো যাই হোক, তো এরকম বেশ কিছু মজা, মানে বিভিন্ন রাউন্ড হলো। তারপর আমার একজনের নাম আমি বলতে চাই, যে যার জন্য আজকে আমি এইখানে। সেই সময় রূপক দা বলে একজন ছিল, যে মিরাক্কেলের ক্রিয়েটিভ ডিরেক্টর, এবং সবাই তখন বলছে যে শুভদীপকে কন্টেন্ট টিমে নিয়ে নাও, ও পারফর্ম ভালো করতে পারবে না, কন্টেন্ট টিমে নিয়ে নাও, পারফর্মার হতে হবে না। আমি তখন বলছি না, তখন 72 না 74 টাকা ট্যাক্সি ভাড়া লেগেছিল। আমি বলছি আমি চাকরি ছেড়ে এসেছি, 72 টাকা না 74 টাকা ট্যাক্সি ভাড়া লেগেছে, আমি একদিন টিভিতে মুখ দেখাবো, তারপর তোমরা আমাকে বাদ দিয়ে দাও। এইবার তলায় আমি তখন পার্ক স্ট্রিটে একদিন পার্ক স্ট্রিট থেকে নেমেছি, নেবে না ওই যেখানে আমার অডিশন হয়েছে, অডিশন থেকে নেমেছি, নেবে ওখানে তখন ফোনও নেই, কিছু নেই, আমি পাবলিক বুক থেকে ফোন করেছি, আমাদের ল্যান্ডলাইনে ফোন করেছি, তখন তো এসব ছিল না, ল্যান্ডলাইনে ফোন করে বলছি মা মনে হচ্ছে একটা চাকরি পেয়ে যাব। বলছে কিসের? বলছে ওই টেলিভিশনে লেখালেখি করতে হবে। মারা এইসব কিছু জানেই না, দুজনে সরকারি চাকরি করতো সামান্য মাইনের। বলছে এইসব করেও রোজগার করা যায়? বলছি হ্যাঁ করা যায়, দেখি না কি হয়। তারপর যাই হোক সেই চাকরিটা আমার হলো না, মানে আমাকে তো পারফর্ম করতে হবে। আচ্ছা, তো বলছি সবাই বলছে না শুভদীপকে পারফর্ম করতে টিমে নিসই না, করে আমি 25 নম্বর ক্যান্ডিডেট হিসাবে মিরাক্কেল 2-তে জয়েন করলাম। আচ্ছা। এবং যেদিন ফার্স্ট এপিসোড, আমি কোনোদিন ক্যামেরা কি কিচ্ছু জানি না, আমি সামনে দাঁড়িয়েছি, দেখছি সামনে একটা লাল লাইট জ্বলছে, আর বাকিটা আমার অন্ধকার, মাথাও পুরো অন্ধকার। ওখানে 10 মিনিট কি বলেছি আমি জানি না, পরে শুনলাম, তখন রাজ চক্রবর্তী ডিরেক্টর ছিল, পরে শুনলাম যে সেন্টার ক্যামেরা, এখন বুঝি এসব সেন্টার ক্যামেরা, এইসব ক্যামেরা, সেন্টার ক্যামেরায় যে ছিল সে খুব বকা খেয়েছে। বলছি কেন? বলছে এমন এসেছে তার শর্ট নড়ে গেছে। তো সেইখান থেকে জানি না কিভাবে আমি এখনো ভাবি মফস্বলের সেই ছেলেটা মিরাক্কেল 2-তে এসে কি করে সেকেন্ড হয়ে গেল। ও তুমি ফার্স্ট রানার আপ ছিলে? হ্যাঁ, আমি সেকেন্ড। চ্যাম্পিয়ন কে হয়েছিল? অতনু বর্মন। অতনুদা, আচ্ছা অতনুদা। থার্ড হয়েছিল রাজীব। ও আমাদের রাজীব, যে দিদি নাম্বার 1 এর টিম মেম্বার। হ্যাঁ, প্রসঙ্গত উল্লেখযোগ্য এই রাজীবই প্রত্যেকবার যখন আমি ডামশারাট করি আমি শিখিয়ে দেয় কিভাবে টপিকগুলো বলতে হবে। রাজীব, লাভ ইউ। এবার তুমি আমাকে বলো, এই যে রানার আপ হলে ফাইনাল একটা হয়েছিল, তো ফাইনাল সেটার কোনো হিট জোক মনে আছে? বা সেই পুরো সিজন জুড়ে তোমার কোন কোন জোক মনে হয় তোমার খুব ভালো হিট করেছিল, এরকম কিছু স্মৃতি আছে? সেইগুলো স্মৃতি মানে এই দুটোই আমি বলেছিলাম, এই দুটো মানে ডেফিনেটলি মনে আছে। আরেকটা জিনিস জানো তো, মানে কমেডিটা এমন একটা জিনিস, কমেডি দিয়েও সমাজের প্রতি বার্তা দেওয়া যায়, কিন্তু যারা শুনছে তারা ভাবে যে মহিলাদের হয়তো ছোট করা হলো। ডেফিনেটলি ছোট করা নয়, তার মধ্যে বা কেউ মুখ টিপে বললো ছেলেটা খুব দুষ্টু, আমি তো দুষ্টু জোকই বলতাম, কিন্তু একটা মাত্রা জ্ঞান, আমি মানে এমন কিছু বলবো না যাতে, কারণ আমি যখন বলছি আমার পারিবারিক শিক্ষা বলছে, আমার রুচিবোধ, শালীনতা সব বলছে, সুতরাং কিন্তু আমি সেই দিকটাও যাব, কারণ রাজনীতি ছাড়া বা সেক্স কমেডি ছাড়া হয় না, মানে তোমরা সবাই জানে। হ্যাঁ, সুতরাং আমি বলতাম বড়দের জোক, ছোটদের মোড়কে বড়দের জোক। আচ্ছা। তো আমার এরকমও মনে আছে যে, কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, যে সূত্রে এই কথাটা আসা, সেটা হচ্ছে যে একটা গ্রামের মেয়ে চাকরি পেয়েছে, কলকাতায় এসছে, খুব খুশি তার পরিবার। তো গ্রামের বাকি মেয়েরা জিজ্ঞেস করছে কি রে চাকরিতে তোকে কি করতে হয়? কি বলে? কিছুই না, মাত্র দুটো কাজ। কি? বলছে সকালে ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আর রাতে নো স্যার, নো স্যার, নো স্যার। এটার দেখো, তুমিও মুখ টিপে হাসলে, এর মধ্যে বার্তাটা কি? কেউ দেখলো না যে এই সিচুয়েশনটা, মেয়েটার নিড, মেয়েটার পরিবারে কিছু রোজগারের জন্য, মা বাবার জন্য, ফ্যামিলির জন্য মেয়েটা ইয়েতে যায়, মানে কাজে গেছে, সেই নিডটাকে ইউটিলাইজ করে তার বস সুযোগের সদ্ব্যবহার করে। আমরা এখনো দেখি সেটা চলে আসে, তাই তো? সুতরাং কমেডির আড়ালেও কিছু বার্তা থাকে, কিছু মানে কষ্ট থাকে, সবগুলোই, সেটাও কিন্তু একটা কমেডি, এটার একটা আলাদা সাইড। না তুমি আমাকে বলো, মিরাকেল তো
বাংলা টেলিভিশনে হতো এবং সন্ধ্যের দিকে হতো, একটু মানে না মানে প্রাইম টাইমে হতো, প্রাইম 9টার টাইমে সময়। 9টার সময় হতো, মানে একসঙ্গে বাবা মা ছেলে একসঙ্গে দেখার মতো তো আর একটা সময় আর এই লাফটার শোটা থাকলো না। পরে ছিল না, পরের মানে একটা টাইম, এটা সত্যি, এটা বলতে বাধা নেই, সবাই জানেও সেটা। মিরাক্কেল 2, 3, 4 এরকম কয়েকটার পর, তারপর আমাকে যখন আমি যখন পারফর্ম করেছিলাম, মির্দা বলতো বাংলা টেলিভিশনে এই প্রথম সাবালক হচ্ছে এই শুভদীপের জন্য, আমাকে নাম দিয়েছিল বুলাদা, ঠিক আছে। তারপর না সেই মাত্রা জ্ঞানটা লোকে হারিয়ে ফেলেছিল। আজকে আমি একটা, তুমি বললে যে এই যে আমি বলছি যে বাচ্চাদের মোড়কে বড়দের চোখ, তো একটা জেব্রা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে সামনে দেখছে মুরগি, বলছে এই মুরগি সারাদিন তুই কি করিস? বলছে এই টুকরে টুকরে কিছু খাই আর সকালবেলায় 2টো ডিম দিই। তারপর গেছে, এগিয়েছে, গিয়ে দেখছে একটা ছাগল, বলছে তুই কি করিস? বলে সারাদিন কোনো কাজ নেই, মালিক মাঠে ছেড়ে দেয়, আমি ঘাস টাস খাই, কিন্তু সকালবেলা দুধ দিই। তারপর দেখছে একটা গরু, বলছে এই গরু তুই কি করিস? বলে আমিও তাই করি, আমি সারাদিন ঘাস খাই, তারপর সকালবেলা বেশ খানিকটা দুধ দিই। তারপর দেখছে একটা ষাঁড়, জেব্রাটা কি বলছে, এই ষাঁড় তুই কি করিস? বলে আমি সারাদিন কি করি বুঝতে গেলে তোকে 2বার হাম্বা বলে ডাকতে হবে। ছোটদের বড়কে বড়দের। হ্যাঁ মানে এইটা দিস ইজ ফাইন, কিন্তু তারপর থেকে তোমার মনে হয় না কোথাও গিয়ে এমন 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 হয়ে গেল যে, এটা আমি শুনেছি, যে বিশ্বাস করো, আমি মিরাক্কেল আমি হয়েছি সেকেন্ড, আমি পারফর্ম করেছি মিরাক্কেল 2-তে, তারপর থেকে একটা দিনও আমি মিরাক্কেল দেখিনি। দেখোনি? একটা দিনও আমি দেখিনি। কটা সিজন হয়েছে তাও জানি না। আমি শুনেছি অনেক ভালো ভালো পারফর্মার ছিল, সেটা আমি মিস করেছি তাদেরকে, কিন্তু আমি দেখার সময় পাইনি। তার কারণ হচ্ছে মিরাক্কেল 2 এর পর থেকেই আমি অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে সমস্ত প্রোগ্রামগুলোতে মানে অ্যাসোসিয়েটেড হয়ে গেছে। সুতরাং তুমি জানো আমাদের টাইম কি, মানে আমি উত্তরপাড়ায় থাকি, উত্তরপাড়া থেকে ফার্স্ট ট্রেনে বেরোতাম, দিনের পর দিন, আর লাস্ট ট্রেনে বাড়ি ফিরতাম দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কমেডির ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এই যে ধরো আজকের যুগে কমেডি করাটাকে আরো ডিফিকাল্ট হয়ে গেছে। মানে আমরা সত্যি সত্যি, আমিও কাশীপুরের ছেলে, একটু মফস্বলী বলা যায়, যদিও পিনকোড অনুযায়ী কলকাতার 2, সেটাই আমি বলে থাকি গর্ব করে, একটু হালকা মফস্বলী ছোঁয়া তো আছেই। আমরা না কালো বন্ধুটাকে কালু বলে ডাকতাম, হ্যাঁ ডেফিনেটলি। মোটা বন্ধুটাকে মোটু বলে ভোঁদাও বলা হয়েছে, এবং সেও খুব সানন্দে সেটাতে রেসপন্ড করত। আজকের যুগে এটা তুমি বলতে পারবে না, বডি শেভিং হয়ে গেল। হ্যাঁ একদম। তার মানে জোকেও এটা তুমি বলতে পারবে না। অর্থাৎ গাত্র বর্ণ, শারীরিক গঠন ইত্যাদি নিয়ে বলা যাবে না। মানে আমি এখন ধরো এইটা কমেডি ছেড়ে দাও, যে কোনো কিছুতে, আমি যে ধরো দিদি নাম্বার 1 শো করছি, সেখানেও যদি একজন পার্টিসিপেন্ট যদি নিজেকে নিজেও বলে, সেটা আমরা কেটে ফেলে দিতে হয়। এবার সেটাও যেমন আছে, তার সঙ্গে সামাজিক প্রেশার আছে, তার সঙ্গে রাজনৈতিক একটা চাপ আছে। তো কমেডি করার পরিসরটা কি ক্রমশ ছোট হয়ে যাচ্ছে? একদমই, এটা একদম মানে একদমই সত্যি, 200% সত্যি কথা। কিন্তু এটার আবার দুটো সাইডও আছে, ঠিক আছে। তো তোমাকে আগেও আমি বললাম যে পলিটিক্স বাদ দিয়ে কমেডি হয় না, কিন্তু পলিটিক্স নিয়ে কমেডি করতে গিয়ে দুহাত বাঁধা হয়ে যায়, বলা যায় না, অনেক কিছু জিনিস বলা যায় না। এবং সেটাও যদি তুমি বলো যে কেন বলা যায় না, বা আমি যদি উল্টো দিক থেকে বলি, আজকে কুণাল কামরা, কুণাল নামটার মধ্যে মনে হয় প্রবলেম আছে, জানো তো। তো কুণাল কামরা অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু একটা জিনিস দেখো, একটা সাধারণ মানুষ, তার তো বাক স্বাধীনতা আছে, সে একটা কথা বলছে, কারুর নাম নিয়ে বলছে না, সে একটা কমেন্ট করেছে, সে কমেডিটা করছে, ঠিক আছে। তাতে রাজনৈতিক দলের আশ্রয়ে থাকা মানুষদের গায়ে লাগছে,
এবং গায়ে লাগছে শুধু নয়, তারা সেই ভেন্যুটাকে ভ্যান্ডালাইজ করছে এবং তারপর ওপেন ফোরামে লাইভ থ্রেড দিচ্ছে এবং তাকে উচিত শিক্ষা দেওয়া হবে বলা হচ্ছে। হ্যাঁ, এইটা তোমার মানে আমি না তোমাকে এর সঙ্গে একটু কানেক্ট করিয়ে দিই। আমাদের ছোটবেলার অনেকগুলো গল্প আমরা শুনে আসছি, 3টে চরিত্র আমাদের খুবই পরিচিত। তার মধ্যে একজনের নাম মোল্লা নাসিরুদ্দিন, দ্বিতীয় জনের নাম বীরবল, তৃতীয় জনের নাম হচ্ছে গোপাল ভাঁড়। এরা প্রত্যেকেই, যদি এদের যে জোকি যেগুলোকে ধরে নিই যদি, বা বুদ্ধির গল্পগুলো যদি ধরে নিই, সেগুলো প্রত্যেকটাই ভীষণ অফেন্সিভ কোথাও গিয়ে, কিন্তু তার মধ্যে একটা তীব্র রসবোধ ছিল একদম, যে কারণে যাদের সঙ্গে তারা অ্যাসোসিয়েটেড ছিলেন, যাদের পেট্রোনেজ বা দাক্ষিণ্যে তারা তাদের মানে কি বলবো প্রতিপালিত হতো তাদের পরিবার, তারা তো অফেন্ডেড হননি, সেই শাসক তো অফেন্ডেড হননি। মহারাজা কৃষ্ণচন্দ্র যদি মনে করতেন গোপাল ভাঁড়ের অনেকদিন আগে গর্দান চলে যাওয়া উচিত, ওই 25টা গল্পের মধ্যে একটাও সত্যি হয়ে গেলে গর্দান চলে যাওয়া উচিত। আকবরের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটা উচিত, এমন ঘটনা তো ঘটে না। তার মানে এখন কি ইনসিকিউরড, এইটাকে তারা মানে যারা করছে এটা তারা ইনসিকিউর। কারণ যে করি না, মানে তুমি দেখো, যদি তুমি দেখো যে আমি প্রচন্ড নাম ভুলে যাই, যাই হোক আমি বলছি যে তারা ইনসিকিউর এবং তারা জানে তাদের ভুলটা। আজকে আমি একটা জিনিস বলি, ধরো আজকে আমি একটা সাধারণ মানুষ, আমি একটা কথা বললাম, তাতে কোনো কোনো সেক্টরের মানুষের গায়ে লেগে গেল, রাইট? কারণ তারা কোনো পলিটিক্যাল দলের ধ্বজাধারী। এবার তুমি বলো, এই পলিটিক্যাল লোকেরাই যখন অন্য পলিটিক্যাল লোকের নামে কুৎসা রটাচ্ছে, মিম বানাচ্ছে, সবকিছু করছে, তখন আইন কোথায়? হ্যাঁ, বিউটিফুলি বললে। মানে আজকে একজন সাধারণ নাগরিক যদি তার প্রতিবাদটাকে কোনো একটা কার্টুন বা মিমের মাধ্যমে প্রকাশ করে, সে অ্যারেস্ট হয়ে যেতে পারে। কিন্তু উল্টো দিকে বিভিন্ন মেইন স্ট্রিম নিউজ চ্যানেলে বসে যখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে বা কাদা ছুঁড়ছে, তাদের রিঅ্যাকশন। এবার আমার সব থেকে মজার লাগে যে সাধারণ মানুষ যদি করে তখন সেটা অন্যায়, আর এই সাধারণ মানুষের দ্বারা ভোটে নির্বাচিত সেই, মানে আমি ওই শব্দটাতে ভীষণ ঘেন্না করি, ভীষণ আমার অস্বস্তি হয় পেপারে লেখে বা টিভিতে, রাজনৈতিক ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বটা না অনেক ভারী শব্দ, সবার ক্ষেত্রে যায় না এই ব্যক্তিত্ব। তো আমি যেটা বলছিলাম, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সেই মানুষ যখন বলে, তার কোনো পাপ নেই, তার কোনো দোষ নেই। এবং মানে কুণাল কামরার সাথে সাথে ইভেনচুয়ালি আর একটা ঘটনা যেটা ভীষণভাবে উঠে আসে, কুণাল কামরা তুমি তুললে বলেই আমার আরও বেশি করে মনে পড়ছে, সেটা হচ্ছে ইন্ডিয়া গট লেটেন বা এরকম একটা সামায় রায়নার একটা বিরাট কন্ট্রোভার্সি হলো, এবং আমরা সকলেই যে একজন পডকাস্টারের ফ্যান, তিনি সমূহ বিপদে পড়লেন। সেই ভিডিওটা কি তুমি দেখেছো? দেখেছিলাম। হ্যাঁ, তো তার যে ফর্ম অফ কি বলবো ফর্ম অফ কমেডি, ইট মে সাউন্ড ভেরি ক্রুড টু ইউ, যে এই এত ক্রুডিটি তুমি এক্সপ্লোর করতে পারো না, কিন্তু দিনের শেষে রোস্টিং ইজ লাইক দ্যাট অনলি। রোস্টিং ইজ আ ফর্ম অফ দ্যাট কাইন্ড অফ কমেডি যেটা সারা পৃথিবীতে চলে। ব্ল্যাক কমেডি, হার্শ কমেডি, ইটস লাইক ইনসাল্টিং আ ফ্রেন্ড অফ ইয়ার্স in a different way, কিন্তু the friend is not taking any offense. হ্যাঁ, সুতরাং সেটার মধ্যে সমস্যা নেই। আজকে তোমার আমার মধ্যে যদি একটা সহজ সম্পর্ক থাকে, তুমি আমাকে, যেটা আমরা খেলার মাঠে বহুবার নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে করে অভ্যস্ত, আমি তো তোমাকে এমন একটা ভাবে অ্যাড্রেস করতে পারি, বা আমি তোমাকে নিয়ে একটা এমন মজা করতে পারি যেটা অন্য একজন তার পার্সপেক্টিভ থেকে দেখলে তার অফেন্সিভ মনে হতে পারে, কিন্তু ইটস বিটুইন ইউ অ্যান্ড মি। তেমনই ওই যে প্ল্যাটফর্মটাও তাদের মধ্যেকার রোস্টিংয়ের মজা, সেটা নিয়ে একটা তীব্র মানে বাওয়াল হয়ে গেল, একদম এই ছেলেটির কেরিয়ার স্টেকে চলে গেল। সেটা তোমার কেমন লেগেছে এজ এ কমেডিয়ান? না, আমার একটা জিনিস, আমি এর উল্টো দিকটাও বলছি, ঠিক আছে? ধরো
আমাদের একটা পারিবারিক শিক্ষাও থাকে, আমাদের একটা নিজের শিক্ষা থাকে, রুচি, যেটা আমি কিছুক্ষণ আগেও তুমিও বলছিলে আমিও বলছিলাম। ধরো আমি একটা ছোট জোকের মাধ্যমে কথাটা যদি বলি, আমি কুণাল কামরার পলিটিক্যাল ইয়ে নিয়ে আমি আসছি পরে। ধরো আমি যদি আমি একটা মানে জোকের মাধ্যমে একটা জিনিস বলছি, একটা গল্পের মতো করে। ধরো একটা বাচ্চা ছেলে তার দাদুকে জিজ্ঞেস করছে যে আমি হলাম কি করে। দাদুটা গল্প করছে, তোর মা একদিন উঠোনে চুল আঁচড়াচ্ছিল বসে, ওপর দিয়ে একটা বড় সারস যাচ্ছিল, ঠোঁটের মধ্যে তুই ছিলিস, সেই সারসটা টুক করে নেবে আসে আর টুক করে তোর মায়ের কোলে তোকে দিয়ে যায়। তখন বাচ্চাটা বলছে, ও তাই, তাহলে আমার বাবা কি করে হলো? বলে ওই একইভাবে, তোর বাবার মা বসে উঠোনে চুল আঁচড়াচ্ছিল, সারসটা যাচ্ছিল, সারস ঠোঁটে করে এসে তোর বাবাকে দিয়ে যায়। বলে তাহলে তুমি হলে কি করে? বলে আমার মাও এরকম বসেছিল, চুল শুকাচ্ছিল, তখন একটা সারস এসেছিল, এসে টুক করে তো আমাকে দিয়ে যায়। বাচ্চাটা বলে বুঝেছি। বলে কি বুঝলি? বলে আমাদের পরিবারে কেউ স্বাভাবিকভাবে জন্মায়নি। তার মানে বাচ্চারা সব জানে, সবাই সবটা জানে, আমরা সেটা বলতে পারি না অনেক কিছু কথা। তার মধ্যেও একটা বাউন্ডারি থাকা উচিত, আমি কি বলছি কি বলবো না, কারণ সেই বলাটার মধ্যে আমার দায়িত্ব যেরকম আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেরও দায়িত্ব আছে। আমি যে কথাটা আমিও প্রচন্ড বড়দের কথা বলি, কিন্তু এমন ভাবে প্রেজেন্ট করব না যেখানে আমার বাড়ির লোক অসম্মানিত হয়। এবং এই তার মানে কোথাও একটা বাউন্ডারি থাকা উচিত, ডেফিনেটলি থাকা উচিত। আমি কি বলবো, বাক স্বাধীনতা মানে এই যে আমি তোমাকে গল্পটা দিয়ে বললাম, এটাও তুমি হাসলে বড়দেরই যোগ, তার মানে সবাই সবটা জানি আমরা, সেটাকে মুখে বলার কি আছে? আমি তাহলে অন্যভাবে বলবো, আচ্ছা আচ্ছা, সেই পর্দাটা অন্তত থাকা উচিত। তাহলে তোমার কি কোথাও মনে হয় যে আধুনিক যুগে যে ট্রেন্ডটা আসছে, স্ট্যান্ড আপ কমেডিয়ানস আর ওয়াইডলি পপুলার, ডেফিনেটলি রাজনীতির মানুষদের কাছে এই পরিসরটা আরো ছোট হয়ে যাচ্ছে কোথাও? হ্যাঁ, ডেফিনেটলি আরো ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মানে যেটা তোমাকে বললাম যে সাধারণ মানুষদের মানে দেখো, প্রতিবাদটা অনেক রকমের তো হয়। যখন তুমি গান গেয়ে প্রতিবাদ করো তখন সেটা গণসঙ্গীত হয়, ঠিক আছে? যখন তুমি কমেডি দিয়ে প্রতিবাদ করছো, এটাও তো একটা প্ল্যাটফর্ম, আমি কমেডি দিয়ে প্রতিবাদ করছি। না শুধু গণসঙ্গীত নয়, ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করো, বিরাট হ্যাঁ, মানে সব সেটাই বলছি আর কি। তো তার মানে কি আমি প্রতিবাদ করতে পারবো না, সবকিছুকে আমাকে মুখ বুজে মেনে নিতে হবে? সেটা তো হতে পারে না। তাহলে আমি যদি মানে সাধারণ মানুষ যদি সেই দোষে দোষী হয়, তাহলে রাজনৈতিক নেতারা কেন সেই দোষে দোষী হবে না? হ্যাঁ, এটাই হচ্ছে মানে সমস্যার জায়গা। তুমি যদি প্রধান দেখো, যেটা আমার লেখা, অভিজিৎ সেন ডিরেক্ট করেছে, যদি প্রধান দেখো, প্রধান সিনেমাটাতে প্রত্যেকটা সমকালীন প্রবলেম যেগুলো নিয়ে ফার্স্ট পেজে খবরের শিরোনাম, এই মুহূর্তের শিরোনাম হয়, সবকটা এজেন্ডা ওখানে রয়েছে। একটা ক্লিপ যদি তোমাকে আমি তোমায় দেখাবো, বা তুমি দেখেছো নিশ্চয়ই, একটা ক্লিপ রয়েছে, সেই ক্লিপে কাঞ্চন অভিনয় করেছে। আজ থেকে 2 বছর আগে, যখন এই চাকরি নিয়ে হাইকোর্ট রায় দেয়নি, সুপ্রিম কোর্ট রায় দেয়নি, আমি লিখেছি প্রায় 2.5 বছর আগে এটা। সেই লেখাটায় আমি লাইনটা ঠিক এক্স্যাক্ট লিখেছি। সিনটা হচ্ছে যে এরকম পেপার খুলে কাঞ্চন একটা ধর্মপুর বলে জায়গায় থাকে, সেখানকার একটা টিচার, স্কুল টিচার, সে খুলছে এবং লেখা রয়েছে ধর্মপুরেও চাকরি চুরি। তার ওয়াইফ এসে বলছে কি পড়ছো এসব? বলছে এই দেখো ধর্মপুরে চাকরি চুরির জাল ছড়িয়েছে। বলছে তুমি তো পরীক্ষা দিয়েই পেয়েছো। বলছে না, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য গোটা প্যানেল না বাদ হয়ে যায়। আর আমি খুব শব্দ নিয়ে জাগলারি করতে ভালোবাসি, তো গোটা মানে টাকা দিয়ে যারা চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য গোটা প্যানেলটা না ক্যান্সেল হয়ে যায়। এই দেখো চাকরি চুরি জাল ছড়িয়েছে ধর্মপুরে, দেখো। হ্যাঁ, তো তুমি তো পরীক্ষা দিয়ে পেয়েছো, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি কেন? আরে বাবা, যারা ঘুষ দিয়ে চ্যানেল ধরে ঢুকেছে তাদের জন্য যদি আমাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে যায় তাহলে কি হবে? এটা তুমি লিখেছিলে? এটা 2.5 বছর আগে লেখা এবং 2023-এর এটা রিলিজ করেছে ডিসেম্বরে। সেইটা হুবহু আমি তো জ্যোতিষী, বা সবাই ভাবে আমার বাড়িতে সবাই হাত দেখাতে চলে আসতে পারে। এই ডায়লগটা আমি লিখেছিলাম 2.5 বছর আগে। সেইটা তার মানে কি, এটাও তো একটা রাজনৈতিক প্রতিবাদ, একটা লাইন, একটা রাজনৈতিক প্রতিবাদ। হ্যাঁ, তা বলে কি আমি লিখবো না, লেখা বন্ধ করবো না? আর আমি না ভীষণ দুষ্টু, তো
রাজনৈতিক লাইন সেই মানুষকে দিয়েই বলাবো যে সেই দলেরই। তুমি যদি প্রজাপতি দেখো, মিঠুনদার একটা ডায়লগ ছিল, কি ডায়লগ গো? মিঠুনদার একটা ডায়লগ ছিল যে দেব, মিঠুনদার ছেলে দেব একটা জামা বার করছে, পাঞ্জাবি বোধহয়। মানে পাঞ্জাবি বার করছে, তো দেব ফার্স্টে বার করেছে লাল, মিঠুনদা বলছে এটা এখন চলে না, তারপর বার করেছে নীল সাদা চেক, বলছে এটা আমি পড়ি না, তারপর একটা গেরুয়া বার করেছে, বলছে এটা চলবে। এই ডায়লগ তোমার লেখা? এই ডায়লগ আমার লেখা। কি সাংঘাতিক লোক তুমি। এবং আমি মানে আরেকটা জিনিস তোমাকে বলছি, যেটা দেখে তুমি রাজনীতির বিভিন্ন দিক তোমার সামনে চলে আসবে। একটা সিন আমি করেছিলাম, যেটা এডিট হয় না, অনেকটা বড় হয়ে গেলে এডিটে বাদ দেওয়া যায়। তো মিঠুনদা ঢুকছে বাড়িতে বাজার করে, সিঁড়িতে গোয়ালা দুধ দিতে এসছে, মিঠুনদা ডেকে বলছে কিরে জলে কতটা দুধ মেশালি, মানে দুধে কতটা জল মেশালি না, জলে কতটা দুধ মেশালি, বলছি একদম জল নেই দাদা, এটা পুরো জার্সি গরুর দুধ, তখন পুরো জার্সি গরুর দুধ, বলছে দেখিস আবার গরুগুলো কিন্তু এখন জার্সি বদলাচ্ছে, তুমি এবার তোমার মতো করে ভেবে নাও। সুতরাং রাজনীতির কথা বলবো, কিভাবে বলবো সেটা আমার উপর, এবং তুমি যদি সেটাকে বন্ধ করতে চাও, শুভদীপ দাসের লেখা বন্ধ হবে, আরেকটা শুভদীপ দাস লিখবে। কোন কোন সিনেমা স্ক্রিপ্ট লিখেছো তুমি? আমি প্রথম লিখি হচ্ছে তোমার 2013 সালে খোকা 420। খোকা 420, ঠিক আছে, তো সেইখান থেকে গভীর জলের ফিস, আমি গভীর জলের ফিস, ওই 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 খোকা 420 লিখি, দেব, নুসরাত আর শুভশ্রী ছিল। হুম। তারপর অনেকটা গ্যাপ হয়ে যায়, কারণ আমি 2013 সালে বাংলাদেশ চলে যাই, 1 বছর ওখানে ছিলাম। কি করতে? ওখানে বাংলাদেশি আইডল অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ওখানে কাজ করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওখানে কি হচ্ছে, তোমার 100টা এপিসোড ছিল হচ্ছে, মানে মেন এপিসোড 40টা, আর 60টা এপিসোড হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টোরির আর কি। ওই 100টা ওই 60টা এপিসোড আমি ডিরেক্ট করেছিলাম, আর টোটালটা কন্টেন্ট আমি দেখতাম। তো 1 বছর টানা বাংলাদেশে ছিলাম, তো সেই সময় প্রচুর কাজ এসেছিল যেটা আমি করিনি। দেবও তখন আমাকে, আমি তখন বাংলাদেশে, দেব তখন ফোন করেছিল যে দারুণ লিখেছো শুভদীপ দা, তোমার সাথে ভবিষ্যতে আরো কাজ হবে। এবার আমি তোমাকে বলেছি সময়টা সময় হয়। তারপর সেই 2013 কাট টু 2020 টনিক। টনিক তোমার লেখা, রাইট? আমার লেখা। তারপর টনিকের গল্পটা তো অভিজিৎ দার। গল্পটা অভিজিৎ দার। এবার তুমি মূলত বোধহয় ডায়লগ লেখো? আমি হচ্ছে স্ক্রিন প্লে আর ডায়লগ লিখি। স্ক্রিন প্লে আর ডায়লগ। ও গল্পটা তোমায় বলে দেয়? গল্পটা যেরকম হয় যে এরকম একটা গল্প, তার মানে এই নয় যে গল্পটাতে আমি ইনভলভ থাকি না, মানে দিনের পর দিন, রাতের পর রাত আমরা অতনুদার বাড়িতে, মানে আমার শিডিউলটা তোমায় বলছি, লাস্ট 5 বছরের শিডিউল। সকাল 6:30টায় বাড়ি থেকে বেরোচ্ছি, বেরিয়ে দিদি নাম্বার 1 শ্যুট করি, শ্যুট করে ওখানে 9টা 9:30 অবধি থাকি, শ্যুট হয়, শ্যুট করার পর আমি অতনুদার বাড়ি চলে যাই। অভিজিৎ দাও অফিসের সমস্ত কাজ বা ডান্স বাংলা সারেগামার সব কাজ শেষ করে অতনুদার বাড়িতে যায়। আমরা 11টা থেকে বসি, কতক্ষণ বসি আমরা নিজেরাও জানি না, রাত্রি 1:30 2টো কেটে যায়, আমরা গল্প নিয়ে আলোচনা করি, আবার বাড়ি ফিরি সেই উত্তরপাড়ায়, অভিজিৎ দা বিরাটি, ফিরে পরের দিন আবার সেম মানে স্কেডিউল, আমরা আবার ফ্লোরে যাই। বাবা, আমার ঘুমোই না, প্র্যাকটিস হয়ে গেছে 2.5 থেকে 3 খুব ঘন্টা। বাজে হ্যাবিট। আমাদের যত ডায়েটিশিয়ান আসে সবাই বলছে 6 থেকে 8 ঘন্টা ঘুমোতেই হবে, হ্যাঁ, কিছু বলে ব্রেন কাজ করবে না, কিন্তু বলে দিলাম, দেখো সাবধান করে দিলাম। এখন অবধি করছে। টনিক করলে, টনিক তো সুপার সাকসেসফুল। তারপর করলাম প্রজাপতি। তারপর প্রধান প্রজাপতি 2। মানে যে কটা লিখেছো সব হিট তো তোমার মোটামুটি। কপালে ছিল, হয়তো ভগবান এটাই চেয়েছিল। হ্যাঁ। স্টার হিসেবে প্রজাপতি, টনিক এবং প্রধান, তিনটেতেই তো দেবদা হিরো। মানে খোকা 420 দেব। বাবা, তুমি শুভদীপ, তোমার সঙ্গে দেবের অদ্ভুত রিলেশন। অ্যাজ আ স্টার কেমন এক্সপিরিয়েন্স? মানে দেবকে নিয়ে কোনো কথা হবে না, মানে এই যে আমরা গল্প বললাম, যে আমরা গল্প দিনের পর দিন, রাতের পর রাত আমরা গল্প বানাই, সেখানে যে দেব যে কতটা কন্ট্রিবিউট করে ভাবার বাইরে। ভীষণ ভালো সিনেমা বোঝে, দারুণ আইডিয়া দেয়। হ্যাঁ, আর দেবের সাথে তো মাসের পর মাস, দিনের পর দিন বহু সময় কাটিয়েছি, এইরকম ভালো মানুষ আমি দেখিনি।
মানে আগে পরিচয় ছিল, তখন তো এতটা ছিল না। এই 4 বছরে দেবের সাথে যেভাবে মিশেছি, এই রকম মানুষ আমি দেখিনি সত্যি কথায়। সেও কিন্তু একটা রাজনৈতিক দলের অংশ, কিন্তু তা সত্ত্বেও সে ব্রড মাইন্ডেড। তার তার যে লক্ষ্য, তার যে ভাবনা, পুরোটাই ডিফারেন্ট। টনিকে তোমরা পরান্দাকে এই বয়সে পাহাড় চড়িয়েছো, পরান্দাকে দিয়ে রিভার রাফটিং করিয়েছো, যা খুশি তাই করিয়েছো। কনভিন্স করলে কি করে? রিভার রাফটিংটা করালে কি করে? এইটার মাঝে একটা সুন্দর গল্প আছে। পরান্দা শুনি, মানে যখন গল্পটা অতনুদা আমি পরান্দার বাড়িতে গেছিলাম, অভিজিৎ দা, অতনুদা, আমি পরান্দার বাড়িতে গেছিলাম, তারপর ফার্স্ট কথা হয়েছে। তারপর যখন শুটিংয়ে ওখানে গেছি, নিয়ে যাওয়া হয়েছে, যখন লাস্ট দিনও, তার পরের দিন রিভার রাফটিং বলছে, আমি কিন্তু ওইটা করবো না, তোরা যা খুশি করে নে, আমি কিন্তু করবো না। ঠিক আছে, এবার মানে আমি হচ্ছি, মানে জানি না ইন্ডাস্ট্রিতে স্ক্রিপ্ট রাইটাররা পুরো শুটিং এ থাকে কিনা, আমি পুরো শুটিংটায় থাকি। কারণ অভিজিৎ দা, অতনুদার সাথে এমন একটা বন্ডিং, দেবের সাথে এমন একটা বন্ডিং, মানে আমি পুরোটা মানে ভীষণ ভাবে ইনভলভ থাকি আর কি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার। তো সেই রাজি করাতে পারছে না। অভিজিৎ দা একবার আমাকে বলছে, শুভদীপ, পরান্দা তোমার কথা খুব শোনে, তুমি একটু যাও। আমি গেছি, বলছি, ও তোকে পাঠিয়েছে যাতে একটু মানাতে পারিস, আমি নামবো না। ঠিক আছে, তারপর সবাই ফেলিওর, দেব গেছে, বলছে কাকা, যেহেতু চরিত্রটা কাকা, এই যে দেখছো, এই যে এইখানে একটা শান্ত জল, এই যে জলটা এখান দিয়ে এরকম করে ঘুরিয়ে নিয়ে তোমাকে এইখানে চলে আসা হবে। বলছে ঠিক বলছিস তো? তুমি দেখো না, এইখানে উঠবে, অনেকটা শান্ত জল, বুঝেছো তো? এইখান দিয়ে উঠে এরকম করে ঘুরিয়ে নিয়ে তুমি চলে আসবে, ওয়ান টেক শটস। বলছে আমি কিন্তু একবার যাবো আর উঠবো না। বলছে একবার যেতেই হবে না। তারপর তাকে তোর হয়েছে, মানে দেব বলেই এটা পেরেছে, আগলে রেখেছে পুরো একেবারে বাবার মতো। সে তুমি দেখেছো পুরো সিকোয়েন্সটা, ওই কারা পুরোটা কিন্তু ওয়ান টেক লাইভ পরান্দা ওটা করেছে, ওই এক্সপ্রেশন পুরোটাই রিয়েল। উঠে তোমাদের কি বললো? পরান্দা না, মানে পরান্দাকে নিয়ে একটা কথা বলি। পরান্দাকে নিয়ে আমি একটা কমেডি করেছিলাম মিরাকেলের সময়। পরান্দা খুব রেগে ফায়ার হয়ে গেছিল। ঠিক আছে, মানে আমার নাম দিয়েছিল কালপ্রিট, কারণ আমি মিরাকেল 2 পারফর্মার ছিলাম। মিরাকেল 3-তে ফাইনালে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে এসেছিলাম। পরান্দা, রনিদা আর শ্রীলেখাদি, এই 3 জনের চেয়ার, এই 9 মাসে এই চেয়ারদের এক্সপিরিয়েন্স, সেইটা আমি পারফর্ম করেছি। ঠিক আছে, এই চেয়ারগুলো কি ভেবেছে এই 9 মাস ধরে, সেটা তো হিলারিয়াস হয়েছে। কিন্তু বলে না যে দুর্ভাগ্য, যেটা প্রোমো দেখিয়েছিল চ্যানেল, কিন্তু যাই হোক কেন জানি না আসলে বাদ দিয়ে দেয়, অ্যাডভার্স বোধহয় রিভিউ হ্যাঁ, মানে টেলিকাস্টে বাদ দিয়ে দেয়। এবং সেই থেকে পরান্দা আমাকে ডাকতে হচ্ছে কালপ্রিট। খুব রাগ ছিল আমার উপর। সেই তুমি ওই সিকোয়েন্স লিখে তাকে বয়সকালে প্রতিশোধ দিলে। পরান্দা এত ভালোবাসে আমাকে এখন, কিন্তু নামটা আমি ফোন করলাম, ও কালপ্রিট বল, হ্যাঁ, মানে এত ভালোবাসে এবং লেখা আমার এত পছন্দ করে, মানে হয় না যেটা, মানে এটাই তো পাও না। তো পরান্দা যখন উঠে না, পরান্দা বেশি কথা বলে না, এক্সপ্রেশন এমন দেবে না তোমার আসবে। কি কুক্ষণে যে বাড়ি ভাড়া দিয়েছিলাম, খাওলা গুলি করছে আমাকে, মেরে ফেলে দেবে আমাকে। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা, জুতো মেরে মুখ ভেঙে দেবো হারামজাদা। আরে সকাল সকাল এক কাপ চা চাইছি, তার জন্য এরম করছো? চা চাইছিস? মহাগুরুর সঙ্গে এক্সপিরিয়েন্স কেমন প্রজাপতি করার সময়? আমি কি বলবো, আমার বলার ভাষা নেই। এই 2 দিন আগেই আবার আমি মিট করে এলাম। ইন্টারন্যাশনাল স্টার, কিন্তু ইন্টারন্যাশনাল স্টার। আমি যেদিন প্রথম দাদার কাছে গেছি, আমি ভাবছি মফস্বলের ওই মুখচোরা একটা ছেলে, সে আজকে এই মানুষটার পাশে বসে আছে কিভাবে, কি করে এলো আর কি। আমি না পুরো ঘোরের মধ্যে ছিলাম। এই ঘোরটা উনিই কাটিয়েছেন। আচ্ছা। এবং প্রজাপতি শুটিং আমি বলছি, আমি এটা মানে 2-3 দিন আগেও আমার সবার সাথে শেয়ার করছিলাম বাড়িতে, ফ্যামিলিতে। কারণ আমার এই 19 বছরের কেরিয়ারে, মানে এই কেরিয়ারে আমি, এইটা হচ্ছে আমার গোল্ডেন টাইম, যে প্রজাপতি শ্যুট করার সময়
22 থেকে 23টা দিন আমি ওনার সাথে কিভাবে কাটিয়েছি। এবং তোমরা জানো একটা সিনের পর অনেকটা টাইম থাকে, আবার লাইট চেঞ্জ হয়, লোকেশন চেঞ্জ হয়। ওই সময়টা একটা ঘরে আমি দাদার পাশে বসে, সেখানে দেব আছে, হ্যাঁ, অভিজিৎ দা আছে, অতনুদা আছে, এবং সেই মানুষটা যে আমি কিছুই না, ধুলোও না তার কাছে, তার সাথে কিভাবে বিহেভ করেছে, কিভাবে মিশেছে, কিভাবে বুকে টেনে নিয়েছে, একই চেয়ারে বসে, একই খাটে বসে মুড়ি সিঙ্গারা একই থালা থেকে ভাগ করে খেয়েছে, আমি এটা জাস্ট আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিন। আর এত গল্প বলেছে। এবং আমার একটা জিনিস খুব ভালো লাগে, এগুলোই পাও না। দেখো, অনেক কিছু তো না পাওয়া থাকে রাইটারদের, কারণ তুমি জানো ইন্ডাস্ট্রিতে রাইটার মানেই ফাইটার, মানও নেই মানিও নেই, ঠিক আছে? তো আমাদের সবসময় লড়াই আর কি, রাইটার মানেই ফাইটার। তো কিছু কিছু পাওনা থাকে, সেই পাওনাগুলো হচ্ছে এইসব মানুষদের কিছু ভালো কথা বলা। একদিন ভ্যানিটি ভ্যানে বসে আছি, আমি তো পুরোটা স্ক্রিপ্টগুলো পড়াতাম, আমি প্রত্যেক সিনের আগে আমি নিজে পারফর্ম করে পড়তাম এসেন্সটা দেওয়ার জন্য। তো এরকম করে একটা সিন পড়েছি, যেটা মমদির সাথে খুব একটা ইমোশনাল সিন, মিঠুনদার। তো পড়েছি, দেখি দাদা চুপ করে বসে রয়েছে। আমার তখন পা কাঁপতে শুরু করেছে, মানে উনি মাথা নিচু করে বসে আছে, আমার পা কাঁপছে। সিনটা কি পছন্দ হলো না? তাহলে কি এই মুহূর্তে আবার লেখা চেঞ্জ করতে হবে? নানা রকম মাথায় ঘুরছে। আমি দেখি দাদা কাঁদছে, আমাকে পুরো এরকম জড়িয়ে ধরলো, বুকে টেনে নিল, বলে, কি লিখেছিস ভাই? যে মনে থাকে সে কপালে থাকে না। আরে আরে, হ্যাঁ, মানে বলছে, তারপর জড়িয়ে ধরে বলছে, তারপরই মুড চেঞ্জ, বলছে, বাটা কটা প্রেম করেছিস জীবনে বল, নাহলে এই লেখা বেরোয় না। মানে এতটাই নিজের করে নিয়েছে, আমি এখন মানে খুব ইজিলি, এবং মানে তোমার লেখা লাইন্স কি বলতেন না পাল্টে দিত? না, এটাই আমি দেখেছি, দেবও বলো বা মিঠুনদাও বলো বা পরানদাও বলো, প্রত্যেকটা ওয়ার্ড, মানে আমি এত ভালো মানুষ এই তিনজনকে পেয়েছি। মানে আমি বলছি যে হওয়ার পর যারা আমাকে, আমি তো ক্যামেরার পিছনে দাঁড়িয়েছি, তারা বলছে, শুভদীপ একটা ওয়ার্ডও মিস হয়নি তো, ঠিক মানে তুই যেটা লিখেছিস আমরা ঠিকভাবে করতে পেরেছি তো, এটাই তো পাও না। না, কোনো অভিনেতা যদি তার কমফর্টের জন্য দুটো একটা শব্দ পাল্টে দেয়, তুমি কি অফেন্ডেড হও? না, একদমই অফেন্ডেড, কারণ আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর নই যে আমি যা লিখবো সেটাই বেদ বাক্য। এটা জানো তো, মানে আমি বলছি, তুমি আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম, তখন এরকমও হয়েছে, ডুয়েট কমেডিগুলো যে স্টার জলসায় যেটা হতো, বেশিরভাগ আমি লিখতাম। এবং প্রথম সময়ে এরকম তাবর তাবর অ্যাক্টাররা রয়েছে যারা স্ক্রিপ্টটাকে ফেলে দিয়েছে, বলছে শুভদীপের স্ক্রিপ্ট করবো না। হ্যাঁ, আজকে তারা বলে যে আমি আছি তো সিনেমাতে। এটা কিন্তু আমি কেন বললাম, এটা ওই প্রসেস, মানে ওটাও আমার শিক্ষা, আমি ওটা শিখলাম যে আমি কি কি ভুল করতাম আগে লেখার সময়। তার মানে ও নয় আমি তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কারণ ও চোখ খুলে দিয়েছে আমাকে, সেই জন্যই আমি এগিয়েছি। ভালো তো আমি ওই এক জায়গায়, আমি যদি অভিমান করতাম, আমি ছেড়ে চলে যেতাম, তার মানে তো আমি মানে হারিয়ে গেছি, আমি হেরে গেছি। আমি তো হারতে আসিনি, আমি তো জিততে এসেছি। আরে ক্যা বাত, ক্যা বাত। তোমার কাছ থেকে, যেহেতু স্ক্রিপ্ট রাইটারকে না সমাজটাকে খুব খোলা চোখে দেখতে হয়, তো ভীষণ অবজার্ভ করতে হয়। আমার ধারণা তুমিও ট্রেনে যখনই যাতায়াত করো, তখন এটাও তোমার হ্যাবিট। এটা আমারও হ্যাবিট বেসিক্যালি। যখনই আমি কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাই, লোকজন প্রথমে ছবি টবি তোলে, কিন্তু সত্যি তো আমি তো দেব নই যে আমাকে সারাক্ষণই লোকজন ছবি তোলে। তারপর যখন থেকে হয়ে যায়, আমি না মানুষকে দেখার আমার একটা হ্যাবিট আছে। এটা আমার প্রচন্ড। তোমারও আছে, কারণ তুমি স্ক্রিপ্ট লেখো, তো তুমি ওই মানুষ দেখার তোমার অভিজ্ঞতা আছে। ইদানিংকালে লাস্ট ধরো বছর 2, 3, 4, 5 পোস্ট করোনা স্টেজে তোমার কি মনে হচ্ছে মানুষজনের মধ্যে থেকে হিউমারটা চলে যাচ্ছে? হ্যাঁ, এখন হিউমার সত্যিই চলে গেছে, সেই হিউমার নেই। আমি বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই তুমি যেহেতু, আমি তো দীর্ঘদিন ওই বাদুরজোলা হয়ে ট্রেনে বাসে যাতায়াত করেছি, এখন সেটা করি না লাস্ট 2 বছর, কিন্তু আমি তো জানি মাটির গন্ধটা কি। আমার না যত এই হিউমার, যত এই কমেডি আমার বাবার থেকে পাওয়া, ঠিক আছে? বাবা ডেলি প্যাসেঞ্জারি করতো, উত্তরপাড়া থেকে ওই ভিড় ট্রেনে উঠতো হাওড়া থেকে। তো একদিন আমি না মাঝে মধ্যে বাবার সাথে অফিস যেতাম, তোমার অফিসে নিয়ে চলো। তো বাবা একটা লাইন আমার এখনো মনে আছে, ধরো প্রচণ্ড ভিড়, আমি তখন 9, 10-এ পড়ি, ওই দরজায় বাবা ঝুলছে, আমিও সাইড করে, আমাকে এরকম আগলে ধরে রেখেছে, এই হ্যান্ডেলটা ধরে রয়েছে দরজার সামনে, 7টা 10-এর
বর্ধমান লোকাল না ব্যান্ডেল লোকাল এরকম করে হয়েছে, সবে ট্রেনটা ছাড়বে, একটা দৌড়তে 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 একটা নন বেঙ্গলি এসে বলছে যে হিন্দিও তো আমি ভালো বলতে পারি না, কনসেপ্টটা তাও বলছি, বলছে হিন্দ মোটর রুকেগি, বলছি ইয়ে বালা ডিব্বা নেই সামনে বালা ডিব্বা রুকেগি, মানে কি এইখানে ভিড়টা হলো না, আরেকজন উঠেছে, বলছে এই বগিটা দাঁড়াবে না সামনের বগিটা দাঁড়াবে। আমি অবাক হয়ে দেখলাম সে পাই করে সামনের বগিটাতে ছুটে। এই হিউমারগুলো আমি মিস করি। হ্যাঁ, এই হিউমারগুলো যেমন মিসিং হয়েছে, তেমনই যেমন আমার দিদা একটা দারুণ মজার, আগেকার দিনে মজার মজার প্রবাদ ছিল না, সেরকম বলতো, এটা তুমি আজকে বলতেই পারবে না, আপনার রূপে আপনি পাগল, কোটর চোখে দিয়ে কাজল। হ্যাঁ, কি ইনোসেন্ট হিউমার, একদম। মানে যে অতিরিক্ত যারা সাজগোজ করে তাদের নিয়ে এটা একটা সার্কাজম। আজকে যে বেশি মেকআপ করে তাকে তুমি এই কথাটা বলতে পারবে না, না বলা যাবে না। ঠিক তেমনই রিসেন্ট পাস্টে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমাদের চমকে দিয়েছে কিন্তু শুভদীপদা। যেমন আমরা দেখেছি মানুষ মানুষকে কেটে টুকরো টুকরো করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছে, ফেলে দিচ্ছে, মানুষ মানুষকে গাড়ি দিয়ে পিষে দিচ্ছে। এই ধরনের হিনিয়াস ক্রাইমস মানুষের মধ্যে বাড়ছে এবং সেগুলো তোমার আমার চেনা পরিসরের মানুষের মধ্যেই বাড়ছে। আমি প্রত্যেকবার অবাক হয়ে যাচ্ছি এবং শকড হয়ে যাচ্ছি। আমি এটা নিয়ে সম্ভবত একজন সাইকোলজিস্টের সঙ্গেও কথা বলবো ভবিষ্যতে, কিন্তু অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার তোমার কি মনে হচ্ছে সমাজটা, মানে শুধু এই ঘটনাগুলো ধরো চরম ঘটনা বলছি, আজকে কারো একটা সাইকেলের সঙ্গে একটা গাড়ির মিরারের ধাক্কা লেগে যাওয়া থেকে মানুষটা মরে যেতে পারে আর কি, মানুষ এতটা ভায়োলেন্ট হয়ে উঠছে, মানে মানুষের না ধৈর্য কমে গেছে। এটার কারণ কি মনে হচ্ছে? আমি জানি না, মানে দেখো আমরা না, মানে আগে আমার মনে হয় মানুষের তো ধৈর্য অনেক দিক থেকে মানে গ্রো করে। আমরা মানে আমি যদি আমার ফ্যামিলিতে বলি, আমার মেয়ে কোনোদিন গল্পের বই পড়ে না, অদ্ভুত, সে মোবাইল দেখে, 30 সেকেন্ডের রিল দেখে। আমি ভাবতেই পারি না যে 30 সেকেন্ডের রিল কেন আমি দেখবো, তার বদলে আমি 30 মিনিট কেন বই পড়বো না, আমি কেন পেপার পড়বো না। আমরা ছোটবেলা থেকে মানে গল্পের বই পড়েছি, এত গল্পের বই পড়েছি, পড়ার বইকে বাদ রেখে। আজকালকার কেউ গল্পের বই পড়ে না। আজকালকার তুমি মানে আমরা প্রেমের ছবি দেখতাম, হ্যাঁ ভীষণ ভালো লাগতো, আমি এখনো প্রেমের ছবি দেখি, এখন আমরা ছবির প্রেম দেখি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা মানে এই যে মানে তোমার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এখন সবার হাতে মোবাইল, এবং আমি জানি না এটা মস্তিষ্কের বিকৃতি কিনা, মানে এই যে ঘটনাগুলো সেগুলো রিল হয়ে আসে, চিৎকার হচ্ছে, মারপিট হচ্ছে, এই যে ধরো মানে রাজনৈতিক যে ঝামেলাগুলো হয়, আগে আমরা পেপারে দেখেছি। এখানে আমি বলবো মানে সংবাদ মাধ্যমেরও আমার দোষ আমি দেখি। রিসেন্টলি যা যা ঘটনা ঘটছে সেগুলো সমস্তটা সিসিটিভি ফুটেজেস আর অ্যাভেলেবল, যেটা হয়তো পুলিশের দেখতে পাওয়ার কথা সেটা ইনস্টাগ্রামে সবাই দেখে ফেলছে। হ্যাঁ, আচ্ছা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা যেগুলো সেই অর্থে অত গ্রাফিক্যালি মানুষের দেখার কথাই নয়, সেটা কি মানুষের অবচেতনে কোথাও আঘাত করছে বলে তোমার? ডেফিনেটলি করছে। আজকে ধরো আমি ওটা থেকে দেখে শিউরে উঠছি, কিন্তু অনেকের তো ভালো লাগছে, দেখি কি সে ডিটেলসে ঢুকতে চাইছে, কি হয়েছে দেখি তো। সে ভিডিও, তুমি যেটা বললে, তুমি নিজেও দেখেছো, ফেসবুক চালালে কত সিসিটিভি ফুটেজ, সেগুলো মানুষ দেখছে, মানে দেখে দেখে অভ্যস্ত, মানে সেটাই ওরা মানে আজকে ধরো এই যে তুমি বললে যে রাস্তায় আজকে যদি কোনো একটা, আমাদের বাবারা কি বলতো, কোনোদিন ঝগড়া করিস না কারোর সাথে, ঝগড়ায় জড়াবি না, ঝগড়ায় মানে মারপিটে জড়াবি না, কিছু হলে আগে ধরো আজকে আমি ছোটবেলায় একটা দোষ করেছি বা দোষ করিনি, আমার দোষ না করেও আমার বাড়িতে আগে যেরকম মফস্বলে হতো, আগে কিছু শুনবেন আগে পিটিয়ে দিত। হ্যাঁ, তার মানে কি আমরা ভয় পেতাম যে অন্যায় কি, কোনটা করব না, সেটার একটা বাউন্ডারি ছিল, এখন সেটা নেই। আজকের যুগে দাঁড়িয়ে ধরো কলেজ বা ইউনিভার্সিটিতে মাস কম পড়ে বেরোনো কোনো ছেলে বা বাংলায় মাস্টার্স করা কোনো ছেলে যদি স্ক্রিপ্ট রাইটার হতে চায়, কিভাবে তৈরি হবে? আমি না এটা মানে এখানে আমি অভিজিৎদার একটা প্রসঙ্গ তুলি। অভিজিৎ মানে ধরো মানে আমি যখন টেলিভিশনে কাজ করি তখন অভিজিৎদা বলছে, শুভদীপ তুমি না একটু শিখিয়ে নাও, নতুন যারা আসছে তাদেরকে একটু শিখিয়ে নাও। আমি তখন অভিজিৎদাকে ওই কথাটা বলছি, তোমাকে ওই কথাটা বলছি, দেখো লেখা না শিখিয়ে দেওয়া যায় না, এটা ভেতর থেকে আসে, তুমি তোমার মতো করে লিখবে,
আমি আমার মতো করে লিখবো, তুমিও দারুণ লিখবে, আমিও দারুণ লিখবো, কিন্তু দুজনের ওয়েটা আলাদা। তুমি আমার মতো করে লিখতে পারবে না, আমি তোমার মতো করে লিখতে পারবো না। সুতরাং লেখাটা না কাউকে শিখে, তুমি তবলা শিখতে পারো যদি তোমার ধৈর্য থাকে, তোমার যদি গানের গলা থাকে তুমি গান শিখতে পারো। লেখা তো শিখিয়ে দেওয়া যায় না, হাতে করে দিয়ে দেওয়া যায়। সো দ্যাট ওয়াজ শুভদীপ দা। আপনাদের যদি এই এপিসোড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করুন। সাবস্ক্রিপশন সম্বন্ধে একটা রিকোয়েস্ট, প্রচুর মানুষ দেখছেন, সাবস্ক্রাইবটা কম লোক করছেন। সাবস্ক্রিপশন যত বেশি হবে তত এইরকম মানুষদের আমরা আনতে পারবো, তাই দয়া করে একটু সাবস্ক্রাইব করুন। আর আমাদের একটু কমেন্ট করে জানান যে কোন ধরনের এপিসোডস বা কোন টপিক নিয়ে আলোচনা আপনারা বেশি করে শুনতে চাইছেন। আপাতত আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। শুভদীপ দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড নাইট।